ওয়েলকাম এভরিওয়ান। মালয়েশিয়া ট্রাভেলের এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি পার্ল অফ ওরিয়েন্টাল, পেনাং, মাই ফেভারিট টাউন ইন মালয়েশিয়া। পেনাং আমার কাছে বেশ গোছানো এবং ছিমছাম মনে হয়। ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পার্সপেক্টিভ থেকে পেনাং এখন খুবই ইম্পর্ট্যান্ট একটা এরিয়া, যার ফলে এর ডেন্সিটি অফ পপুলেশন কিন্তু বেশ বেশি, অ্যারাউন্ড 1661 পারসন পার কিলোমিটারে বসবাস করে। পেনাংয়ের কিন্তু দুইটা ভাগ, একটা হচ্ছে আপনার মেইনল্যান্ড পেনাং আর একটা হচ্ছে আইল্যান্ড পেনাং, যা দুটো ব্রিজ দিয়ে কানেক্টেড। একটার লেংথ 13.5 কিলোমিটার, একটা 24 কিলোমিটারের মতো। আমরা চলে যাব পুরো নর্থ সাইডে বে ভিউ বিচ রিসর্টে, যেটা বাটু ফিরিঙ্গিতে অবস্থিত। এই রিসর্টটা চুজ করার পেছনে মেইন রিজন ছিল এর লোকেশন। একদম বিচের পাশে, সি ভিউ রুমসগুলো খুবই সুন্দর ছিল, অ্যামেনিটিজ, সুইমিং পুল, ফুড, এভরিথিং ওয়াজ ভেরি গুড ইন দিস হোটেল। মেইন হোটেল বিল্ডিং এবং সমুদ্রের মাঝখানে একটা খুবই সুন্দর লন আছে, যেখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, যেখানে জুস সার্ভ করা হয়। ইট ওয়াজ রিয়েলি এ নাইস প্লেস, এবং এই লনটা দিয়েই হেঁটে ডাইরেক্ট বিচে অ্যাক্সেস দেওয়া যায়। বাটু ফিরিঙ্গি পেনাংয়ের খুবই রিনাউন একটা ট্যুরিস্ট এরিয়া। এখানকার নাইট মার্কেট, বিচ অ্যাক্টিভিটি, সমুদ্রের পাশের রিসর্টস, এভরিথিং, এই ফ্যাসিলিটিগুলোর জন্য খুবই অ্যাট্রাকটিভ একটি এরিয়া। ফিরিঙ্গি কথাটা কিন্তু যদিও এখন পর্তুগিজদেরকে রেফার করে বলা হয়, বাট হিস্টোরিক্যালি এর আগে যখন যে কোনো ইউরোপিয়ান ক্ল্যানের জন্যই কিন্তু ফিরিঙ্গি কথাটাকে ব্যবহার করা হতো। বলা হয় 1592-তে ল্যানচেস্টার নামে এক ইংলিশ ভদ্রলোক প্রথমে এইখানে তার শিপটাকে ভেড়ান, এবং তারপরে এর সৌন্দর্য দেখে, এর সুবিধাগুলোকে দেখে আরও অনেক জাহাজকে এখানে রেফার করেন, এবং আস্তে আস্তে বাটু ফিরিঙ্গি খুবই ইম্পর্ট্যান্ট একটা এরিয়া হিসেবে পরিচিত হওয়া শুরু করে। 1970s-এ এর মডার্ন আরবানাইজেশনটা শুরু হয়। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে না হতেই আমার বন্ধু জেরি অফিস থেকে ছুটে চলে আসে। তো ডিনার প্ল্যানের প্রথম অংশে আমরা বোরা নামে একটা বিচ ক্লাব, যেটা বাটু ফিরিঙ্গিতেই ছিল, আমরা সেখান থেকে শুরু করলাম, এবং ইট ওয়াজ এ নাইস ফায়ার ওয়ার্কস গোয়িং অন ওভার দেয়ার। তো মেইন ডিনার পোর্শনের জন্য আমরা আসলে রেড গার্ড নামে একটা ফুড কোর্টে চলে যাই। একটা ওপেন জায়গা, লাইভ মিউজিকের সাথে চারিদিকে অনেক ফুড স্টল, মেইনলি অথেন্টিক ফুড স্টল লাইক চাইনিজ, জাপানিজ, কোরিয়ান, থাই, মেক্সিকান, ইংলিশ, এ লট। তো সেইখানে আমরা বিভিন্ন রকমের মাছ অ্যান্ড স্যুপ দিয়ে আমাদের ডিনারটা সারি, অ্যান্ড কস্ট ওয়াইজ ইট ওয়াজ ভেরি রিজনেবল, ভেরি মাচ। রাত হয়ে এলো, এখন ঘুমানোর পালা। কাল আমরা যাব পেনাং হিল এবং জর্জ টাউন, কারণ আমাদের হাতে সময় কালকের দিনটাই শুধু আছে, এরপর দিন চলে যাব লঙ্কাউই। ঘুম থেকে উঠেই ঝটপট নাস্তা করে আমরা রওনা করে দিলাম পেনাং হিলের দিকে। পেনাং হিল এই পেনাং আইল্যান্ডের মাঝামাঝি অবস্থিত অনেকগুলো পিক নিয়ে তৈরি একটা পাহাড়ি এরিয়া, যার মধ্যে স্ট্রবেরি হিল পিক এবং দ্য ফ্ল্যাগশিপ হিল, যার নাম বুকেত বেন্দারাও বলা হয়, সেই হিলটাই আসলে ট্যুরিস্টদের জন্য মেইন অ্যাট্রাকশন এরিয়া। 1788 সালে ফ্রান্সিস লাইট, যিনি আসলে এই পেনাং আইল্যান্ডের কলোনাইজেশনটাকে এস্টাবলিশ করেছিলেন, তার হাতেই আসলে গোড়াপত্তন হয় এই এরিয়াটার। 1786 সালে যখন ফ্রান্সিস লাইট এই পেনাংয়ে তার কলোনাইজেশন স্থাপন করেন, যার হিস্ট্রি আমরা আসলে জর্জ টাউনে একটু কভার করার চেষ্টা করব, উনি আসলে এই পেনাং হিল এরিয়াটাকে আইডেন্টিফাই করে। এই ট্রেনটার নাম হচ্ছে ফিনিকুলার ট্রেন। পেনাং হিলে ওঠার জন্য সবচেয়ে কনভিনিয়েন্ট ওয়ে।
যেটা প্রায় 2003 মিটার পাড়ি দিয়ে প্রায় এখনকার সময়ে 5 থেকে 10 মিনিটের মধ্যেই পিকে পৌঁছে যায়, যেটা একসময় প্রায় হাফ অ্যান আওয়ার টাইম লাগতো। তো অনেক আগে প্রতিষ্ঠার পর থেকে এই পেনাং হিলে পৌঁছানোর জন্য মেইন ওয়ে ছিল ফুট ওর ঘোড়াতে ওঠা। তারপরে 1897 সালে পেনাং গভর্নমেন্ট রেলওয়ে প্রজেক্ট হাতে নেয়, বাট 1901 থেকে 5-এর মধ্যে এটা তৈরি করা হলেও টেকনিক্যাল ফল্ট ছিল। তারপরেই গভর্নমেন্ট আসলে তৈরি করা শুরু করে এই ফিনিকুলার ট্রেন। ফিনিকুলার ট্রেন থেকে নামার পরেই এই সুন্দর ল্যান্ডিং এরিয়াটা, যেখানে একটা অ্যাম্পি থিয়েটার মতো করা আছে এবং চারপাশে সুন্দর বসার জায়গা আছে। এখানে বেশ কিছু ফুড স্টলস আছে এবং স্টেশনটার সাথেই বেশ কিছু রেস্টুরেন্টও আছে। তাছাড়া পেনাং হিলের উপর দিকে উঠে গেলেও বেশ কিছু খাবার জায়গা আছে। তো আমরা হাঁটতে হাঁটতে এগোতে লাগলাম, যেখান থেকে আসলে একটা প্যানারোমিক ভিউ অফ পেনাং সিটি পাওয়া যায়। এবং হাতের ডান দিকেই খুব ইন্টারেস্টিং একটা ফুচকার দোকান এবং চানাচুর টাইপের বেশ কিছু খাবারের দোকান পাওয়া গেল, যেখানে আমরা পরে খাবো বলেই ঠিক করলাম। এই যে বিরাট লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফিনিকুলার ট্রেনে রিটার্নের জন্য। অনেক ভিড় ছিল। 1788 সালে ফ্রান্সিস লাইট পেনাং ওয়াটারফলের পাশ থেকে হঠাৎ করে একটা হর্স ট্র্যাক দেখতে পায়, পেনাং হিলের উপর দিকে উঠে যাচ্ছে। তো সেটা ধরে সে উঠতে উঠতে একটা খুবই সুন্দর সমতল জায়গা দেখতে পায়, যেটাকে সে আসলে পরিষ্কার করে স্ট্রবেরি চাষের জন্য তৈরি করেছিল। এবং এইখান থেকে চারপাশে যে ভিউ, তার জন্য আস্তে আস্তে ওইখানকার ব্রিটিশ মানুষজনের জন্য এটা খুব অ্যাট্রাকটিভ জায়গা হয়ে ওঠে, স্পেশালি গরমের সময়টাতে। এবং এই হিল স্টেশনের কুল ওয়েদারটার জন্য খুব পপুলার হয়ে ওঠে। এখান থেকে কিন্তু পেনাং ফুল সিটির অসম্ভব সুন্দর একটা প্যানারোমিক ভিউ দেখতে পাওয়া যায়। পেনাং হিলটা কিন্তু খুব সুন্দর করে গোছানো, বসার জায়গা সহ, ওয়েটিং এরিয়া সহ, ওয়াকওয়ে সহ খুব সুন্দর একটা এরিয়া। তো নামার পথে আমরা ফুচকা মিস করবো, এটা হতেই পারে না। সো উই ট্রাইড, এবং আমাদের দেশীয় ফুচকার মতো না হলেও ইট ওয়াজ রিয়েলি গুড। জর্জটাউন, ওয়ান অফ দ্য মোস্ট হিস্টোরিক্যাল প্লেস ইন মালয়েশিয়া। এর সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িয়ে আছে। এখনও কিন্তু শহরটার মধ্যে সেই পুরনো ছাপটা আছে, এবং মডার্নাইজেশন এবং সেই কলোনিয়াল কালচারের সেই মিক্স আপে জর্জটাউন কিন্তু খুবই অ্যাট্রাকটিভ একটা এরিয়া। 306 স্কোয়ার কিলোমিটারের এই এরিয়াতে এখন প্রায় 23 লাখ লোকের বসবাস, এবং পুরো মালয়েশিয়ার অ্যারাউন্ড 8% ডিসপোজেবল ইনকাম কিন্তু এই এরিয়াটা থেকে হয়। বায়ান লেপাস যেমন পেনাংয়ের একটা ইন্ডাস্ট্রিয়াল জোন, এই এরিয়াটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সেন্টার হিসেবে বলা হয়। আমরা যদি খুব ছোট করে জর্জটাউনের হিস্ট্রিটা শেয়ার করতে চাই, 1770 সালে ব্রিটিশ এম্পায়ার ফ্রান্সিস লাইট নামে একজন ব্রিটিশ নেভি অফিসারকে মালয় পেনিনসুলা যে এরিয়া আছে সেটা থেকে ট্রেড লাইন স্থাপন করার জন্য আদেশ করে। এর কিছুদিনের মধ্যেই ফ্রান্সিস লাইট তার নৌবহর নিয়ে এই এরিয়াটাতে এসে পৌঁছান। তখন কিন্তু পেনাং ছিল কেদাহ সালতানাতের আন্ডারে। তো কেদার সুলতানের কাছে ফ্রান্সিস লাইট মিলিটারি প্রোটেকশন রিকোয়েস্ট করেন, এবং কেদার সুলতান তাদেরকে এই এরিয়াটাতে মিলিটারি প্রোটেকশন দিয়ে বসবাস করার জন্য ব্যবস্থা করেন। 1786 সালে ইভেনচুয়ালি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে এই এরিয়াটা ছেড়ে দেন, এবং ফ্রান্সিস লাইট তখনকার এখানকার গভর্নর ছিল। তো মালাক্কা প্রণালী তখন কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট ট্রেড রুট ছিল ফর ম্যারিটাইম ট্রেডস। ফ্রান্সিস লাইট ধীরে ধীরে জর্জ টাউনকে সেই ট্রেড এরিয়ার সেন্টার হিসেবে প্রতিষ্ঠিত করে তুলেন, এবং বিভিন্ন এলাকার লোকেরা এখানে মাইগ্রেট করা শুরু করে, যার ফলে এখানে পর্তুগিজ, ব্রিটিশ আরও বিভিন্ন রকমের মাল্টি আর্কিটেকচার এবং মাল্টি কালচারের দেখা পাওয়া যায়। তো জর্জ টাউন জর্জ দ্য থার্ড নামে যে ব্রিটিশ এম্পায়ার ছিল তার নামেই কিন্তু সৃষ্টি করা। জর্জ টাউনের আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এদের ওয়াল আর্ট, খুবই কালারফুল, এবং চারিদিকে এরকম ওয়াল আর্টের প্রচুর দেখা পাওয়া যায়। তাছাড়া যে ট্রাইসাইকেলসগুলো দেখতে পাচ্ছেন, ট্যুরিস্টদের জন্য ওই ট্রাইসাইকেলসগুলো খুবই অ্যাট্রাকটিভ, মানে এত না হেঁটে এখানে ট্রাইসাইকেল দিয়ে কিন্তু এক্সপ্লোর করা যায়।
পেনাংয়ের এই গ্রাফিটি বা ওয়াল পেন্টিংগুলো কিন্তু খুবই রিনাউন্ড একটা ফর্ম অফ আর্ট এবং খুবই পপুলার। এইখানকার বিভিন্ন সোশ্যাল কজ বা হিস্টোরিক্যাল মেমোরিজ এইসব নিয়ে সমস্ত ওয়াল পেন্টিংগুলো তৈরি করা হয়েছে। তো এর মধ্যে একটা কথা বলি, 1941 থেকে 1945 পর্যন্ত কিন্তু জাপানিজরাও এই ওয়ার্ল্ড ওয়ারের সময়, ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ডের সময় কিন্তু এই এলাকাটাকে দখল নিয়েছিল, যেটা ইভেনচুয়ালি ব্রিটিশদের হাতে আবার রিভাইভ হয়ে যায় 1946-এ। তো ওয়াল পেন্টিংগুলোর মধ্যে এই এরিয়ার কালচার্স, এই এরিয়ার বিভিন্ন স্মৃতি, এগুলো সবই খুব সুন্দর করে ফুটে ওঠে। এবার আমরা যাব জেটি ভিলেজে, চিউ জেটি ভিলেজ, যেটা হচ্ছে জর্জটাউনের খুবই পপুলার এবং এখনও ওপেন টু অল একটা জেটি ভিলেজ। এরও খুব টাচি একটা হিস্ট্রি আছে। 1900 শতাব্দীর প্রথম দিকে পেনাংয়ে কাজকর্ম নিয়ে একটা অভাব দেখা দেয়। তো চিউ জেটি ভিলেজের যে অ্যানসেস্টাররা আছে 1918 সালের দিকে এইখানে এসে বসতি স্থাপন করেন, কারণ এই এলাকাতে প্রচুর দেশি বিদেশি জাহাজগুলো এসে ভিড়ত এবং সেখান থেকে ওরা ইনকাম করত। বাট 1941 সালে যখন জাপান জর্জটাউনের দখল নেয়, তখন কিন্তু এই চাইনিজ অ্যানসেস্টারদেরকে কোনো কাজ করতে দিত না। তাদেরকে পচা মাছ মার্কেট থেকে কেনা লাগতো এবং মানবেতর জীবন চালানো লাগতো। এখনও কিন্তু এই ঘরগুলোর ভেতরে দেখা যায় যে ওরা কিন্তু ঘরের ভেতরে একটা জায়গা করে নিত, ফুটা করে নিত, যেখান দিয়ে ওরা সাগর থেকে মাছ ধরত। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর যখন ব্রিটিশরা আবার এই জায়গাটা দখল নেয়, তখন আস্তে আস্তে কিন্তু আবার এই অ্যানসেস্টাররা এখানকার স্বাভাবিক জীবনে ফেরত আসে। এখনও এখানে প্রায় 75টা ফ্যামিলি বসবাস করছে, যাদের ইনকাম মাছ ধরা ছাড়াও ধরেন ছোট ছোট বিভিন্ন রকমের গুডিজ বা গিফট আইটেমস, ফুডস এগুলো বিক্রি করে আসে। এবং এইখান থেকেও কিন্তু খুব সুন্দর একটা প্যানোরামিক ভিউ অফ পেনাং সিটি আছে। আমাদের হাতে আরেকটা দিন সময় থাকলে ভালো হতো, কারণ পেনাংয়ে কিন্তু আরও খুব সুন্দর সুন্দর দেখার জায়গা আছে, যেমন কেকলক্সি, একটা বুদ্ধিস্ট টেম্পল পাহাড়ের ওপরে। আপনাদের হাতে সময় থাকলে প্লিজ ট্রাই টু এক্সপ্লোর। তাছাড়াও ফোর্ট কর্নওয়ালিস, বার্ড পার্ক, এরকম আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। প্লিজ ট্রাই টু এক্সপ্লোর ইফ ইউ হ্যাভ টাইম। তো সন্ধ্যাটা আমরা জর্জ টাউনে লাইভ মিউজিকের সাথে ডিনার করেই সারলাম এবং কাল সকালে আমাদের ফ্লাইট লাঙ্কাউইতে। সো আনটিল দেন, থ্যাংকস ফর ওয়াচিং এবং এরপর দেখা হচ্ছে লাঙ্কাউই থেকে। থ্যাংকস এ লট।